এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের এবিটিএ যে টেস্ট পেপার আছে 2026 সালে প্রকাশিত এসি 69 পেজের প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যা নিয়ে। ঠিক আছে, এর আগে প্রথম সেট পড়ানো হয়ে গেছে, আজকে এসি 69 পড়াবো। বেশ, প্রথম প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে কে গরম শান্তি বলে বর্ণনা করেছেন? উত্তর হবে বার্নেট। রাষ্ট্রবিজ্ঞানী রিচার্ড বার্নেট ঠান্ডা যুদ্ধের প্রকৃত রূপ বিশ্লেষণ করতে গিয়ে এটিকে গরম শান্তি বলে অবহিত করেছিলেন। তার মতে এই সময় বিশ্ব শক্তিগুলির মধ্যে সরাসরি কোনো যুদ্ধ বা সংঘর্ষ না হলেও প্রকৃত শান্তিও ছিল না, বরং যুদ্ধের মতো একটি চরম উত্তেজনামূলক পরিবেশ সর্বদা বজায় ছিল। অর্থাৎ প্রশ্নের উত্তর নয়, শুধু প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গে ব্যাখ্যাও তোমাদের সঙ্গে আলোচনা করছি। 2 নম্বর, দ্য কোল্ড ওয়ার গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? ওয়াল্টার লিপম্যান। 1947 সালে আমেরিকার সাংবাদিক ও লেখক ওয়াল্টার লিপম্যান এই বইটি প্রকাশ করেছিলেন। ঠিক আছে, এই বইটির মাধ্যমে তিনি কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ ধারণাটি রাজনীতিতে ব্যাপকভাবে প্রসার ও জনপ্রিয়তা লাভ করেছিল। বিশ্বে ঠান্ডা লড়াই চলেছিল কত বছর? 45 বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পরে এই যুদ্ধ শুরু হয়েছিল সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে। যখন সোভিয়েত ইউনিয়ন পতন হয়ে গেল 1991 খ্রিস্টাব্দে, তখনই এই বিশ্বযুদ্ধ, যেটা ঠান্ডা যুদ্ধ আমরা বলছি, সেটা শেষ হয়েছিল। এরপরে প্রশ্নটা একটু গন্ডগোলের দিয়েছে, তাই তোমরা এখানে শুধুমাত্র মনে রাখো ন্যাটো ওয়ারশাও দুটোই ছিল ঠান্ডা যুদ্ধকালীন সময়ের প্রধান সামরিক জোট ছিল। ঠিক আছে, আমেরিকা করেছিল ন্যাটো আর ওয়ারশাও করেছিল সোভিয়েত ইউনিয়ন। আর কমেকন সোভিয়েত ইউনিয়ন করেছিল, এটা ছিল অর্থনৈতিক সংস্থা, আর এনপিটি ছিল নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, এটা পারমাণবিক অস্ত্র প্রসারোধের চুক্তি। জাস্ট এইটুকু মনে রাখো, এখানে ঠিক ভুল বুঝতে পারবে না, কারণ প্রশ্নটা একটু গন্ডগোল আছে। ঠিক আছে। 5 নম্বর, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1955 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। 1955 সালের 18 থেকে 24 এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এশিয়া ও আফ্রিকান 29টি দেশের প্রতিনিধিরা একত্রিত হয়ে ঐতিহাসিক বান্দুং সম্মেলন অনুষ্ঠিত করেন। এই সম্মেলনটি পরবর্তীকালে জোট নিরপেক্ষ আন্দোলন বা প্রতিষ্ঠার মূল ভিত্তি হিসাবে কাজ করেছিল। এরপরে 6 নম্বর প্রশ্ন, এক মেরু বিশ্বের মূল দেশ কি ছিল? উত্তর হবে আমেরিকা। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দ্বিমেরু রাজনীতির অবসান ঘটে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র সর্বপ্রধান একক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে, যাকে একমেরু বিশ্ব বলা হয়। ওয়ারশাও প্যাক্ট কত খ্রিস্টাব্দে সম্পাদিত হয়েছিল? 1955 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমী সামরিক জোটের নাম ছিল ন্যাটো এবং ন্যাটোর পাল্টা জবাব হিসাবে 1955 সালে সোভিয়েত ইউনিয়ন তার সহযোগী 8টি পূর্ব ইউরোপীয় সাম্যবাদী দেশ মিলে ওয়ারশাও প্যাক্ট সম্পাদন করেন। এরপরে স্তম্ভ মেলাতে হবে আমাদের। ঠিক আছে, যে কমিউনিফর্ম গঠন হয়েছিল 1947 সালে, কমেকন গঠন হয়েছিল 1949 সালে, সিয়াটো গঠন হয়েছিল 1954 সালে, আর মেজো গঠন হয়েছিল 1955 সালে। ঠিক আছে, কমিকন গঠিত হয় 1947 সেপ্টেম্বর মাসে, কমেকন গঠিত হয় 1949 সালের জানুয়ারি মাসে, সিয়াটো চুক্তি গঠিত হয় 1949-এ, আর মেজো 1955 সালে। 9 প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য সমূহের গঠন বাস্তব রূপায়ণের জন্য সনদে ঘোষিত নীতিগুলির সংখ্যা কটা ছিল? 7টি। ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জ দ্বারা কবে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল? উত্তর হবে 1950 সালে। কোরিয়া যুদ্ধের পটভূমিতে নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি রক্ষায় ব্যর্থ হলে 1950 সালে 3 নভেম্বর সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় ঐতিহাসিক শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়। 11 নম্বর, নিরাপত্তা পরিষদে ভিটো প্রদান করতে পারে কারা? স্থায়ী সদস্যরা ভিটো প্রদান করতে পারে। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া
বিশেষ অর্পিত ভিটো ক্ষমতা প্রয়োগ করে, যার মাধ্যমে কোনো একটি দেশ এককভাবে পরিষদের যে কোনো সিদ্ধান্তকে নাকচ করে দিতে পারে। অর্থাৎ এই সদস্যদের মধ্যে একজন যদি কোনো বিষয়ে না করে তাহলে সম্পূর্ণ না। ঠিক আছে, এরা হলো স্থায়ী সদস্যরা। 12, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। জাতিপুঞ্জের যে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা, সেটার নাম হলো ইউনেস্কো। এর সম্পূর্ণ নাম ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর মূল কার্যালয় আছে প্যারিসে। 13, বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কত তারিখে? 7 তারিখে। 1948-এ 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়। তাই স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 7ই এপ্রিল বিশ্বব্যাপী বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। 14, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে কে? উত্তর, সাধারণ সভা। সনদের 108 নম্বর ধারা অনুযায়ী সাধারণ সভার 2/3 সদস্যের সমর্থনে এবং নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য সহ অন্তত 9টি সদস্যের সম্মতির ভিত্তিতেই জাতিপুঞ্জের সনদ সংশোধন করা সম্ভব। 15, বিবৃতি দুটির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করে। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র এবং 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে। হ্যাঁ, অবশ্যই ঠিক। আর স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির কাছে ভিটো ক্ষমতা থাকে, যা তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। এটাও ঠিক হবে। অর্থাৎ এইখানে কোনটা হবে? যে দুটি বিবৃতি সত্য। ষোলো, ইউএনএর প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর হবে ট্রিগভিলি। নরওয়ের প্রখ্যাত তিনি রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন। 1946 থেকে 1952 পর্যন্ত সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ঠিক আছে। 17, এইডস দিবস কবে পালন করা হয়? 1 ডিসেম্বর এইডস দিবস পালন করা হয়। এইচআইভি ভাইরাস সম্পর্কে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ ব্যবস্থার প্রসারে 1988 সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রতি বছর 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন শুরু হয়। 18, বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় কত তারিখে? 20 জুন। বিশ্বজুড়ে শরণার্থীদের সাহস, কষ্ট ও জীবন সংগ্রামকে সম্মান জানাতে জাতিসংঘ সাধারণ পরিষদ 2001 সাল থেকে প্রতি বছর 20 জুন বিশ্ব শরণার্থী দিবস পালন করে আসছে। 19, যারা স্বেচ্ছায় দেশ ত্যাগ করে তাদের কি বলা হয়? উত্তর হবে অভিবাসী বলা হয়। ব্যাখ্যা, যে সকল ব্যক্তি কাজের খোঁজে, ভালো জীবনযাত্রা বা নিজস্ব ইচ্ছায় অন্য দেশে স্থায়ী বসবাসের জন্য স্বেচ্ছায় নিজস্ব দেশ ত্যাগ করে তাদের অভিবাসী বলা হয়। কোনো চাপ বা যুদ্ধের মুখে জীবন বাঁচাতে বাধ্য হয়ে যারা পালান তাদের উদ্বাস্তু বলা হয়। ঠিক আছে। যে সকল ব্যক্তি কাজের খোঁজে, ভালো জীবনযাত্রার জন্য অন্য দেশে চলে যায় তারা অভিবাসী বা মাইগ্রেন্ট, আর যারা কোনো চাপ বা যুদ্ধের জন্য জীবন বাঁচাতে চলে যায় তাদেরকে বলা হয় উদ্বাস্তু। 20, ঐতিহ্যগত বা প্রথাগত নিরাপত্তায় জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে? উত্তর হবে জাতীয় স্বার্থের ভিত্তিতে। অর্থাৎ আন্তর্জাতিক রাষ্ট্রনীতিতে প্রথাগত নিরাপত্তার মূল চালিকা শক্তি হলো দেশের জাতীয় স্বার্থ। নিজ দেশের সুরক্ষা ও ভারসাম্য বজায় রাখার প্রয়োজনে আন্তর্জাতিক সমীকরণ ও জোট পরিবর্তন ঘটে। 21, স্থিতিশীল উন্নয়নে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাহলে এটা কি হবে? এটা সঠিক হবে। স্থিতিশীল উন্নয়নে উৎপাদন প্রক্রিয়া পরিবেশ বান্ধব পদ্ধতিতে সম্পন্ন হবে। এটাও ঠিক হবে। কিন্তু এখানে মনে রাখতে হবে যে দুটোই ঠিক, কিন্তু এ আর এর সঠিক ব্যাখ্যা নয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল উন্নয়নের দরকার এবং উৎপাদনে পরিবেশ বান্ধব কৌশল করা স্থিতিশীল উন্নয়নের বৈশিষ্ট্য। কিন্তু আর সরাসরি যে কারণটা দিয়েছে, এই কারণটা এর একমাত্র প্রধান কারণ নির্দেশ করে না। ঠিক আছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আরো অনেক কিছু প্রয়োজন।
এ এবং বি স্তম্ভ মেলাতে হবে আমাদের। যে জৈব অস্ত্রশস্ত্র সম্মেলন কত সালে হয়েছিল? 1948 সালে। জাতিপুঞ্জের সর্বজনীন মানবাধিকার দেওয়া হয়েছিল 1979 সালে। R&AW প্রতিষ্ঠা হয়েছিল এখানে এইখানে একটু দেখো যে জৈব অস্ত্রশস্ত্র সম্মেলন একটু ভুল হয়েছে দাগানো। জৈব অস্ত্রশস্ত্র সম্মেলন হবে 1972। জাতিপুঞ্জের সর্বজনীন মানবাধিকার হবে 1948। মাদার টেরেজার নোবেল পুরস্কার হবে 1979। R&AW প্রতিষ্ঠা 1968। আর ভারত চীন সীমারেখা বলা হয় ম্যাকমোহন লাইন। ঠিক আছে। 23, আন্তর্জাতিক সম্পর্কে নিরাপত্তা বিষয়ক প্রধান দলিল কোনটি? উত্তর হবে জাতিপুঞ্জের সনদ। যা সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ ইউএন চার্টার হলো বিশ্বজুড়ে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা এবং রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্ক বজায় রাখার সর্বপ্রধান আইনি নথি। 24, হরিয়ানা ও হিমাচল প্রদেশে পৃথক হয়েছিল কোথা থেকে? পাঞ্জাব থেকে। ঠিক আছে। 1966 সালে ভাষাভিত্তিক পুনর্গঠনের ফলে বৃহত্তর পাঞ্জাব রাজ্যটি ভেঙে হিন্দিভাষী এলাকা নিয়ে হরিয়ানা এবং পাহাড়ি অঞ্চল নিয়ে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল পৃথক হয়ে গঠিত হয়। 25, ড্যাশ দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি স্বাধীনতার পর প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। সর্দার বল্লভভাই প্যাটেল তার দূরদর্শী নীতি ও দৃঢ় পদক্ষেপের মাধ্যমে 500-রও বেশি দেশীয় রাজ্যকে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করেছিলেন। এই কারণে তাকে ভারতের লৌহমানব বলা হয়। 26-এর প্রশ্ন, এ এবং বি স্তম্ভ মিলিয়ে বলতে হবে। ঠিক আছে। এখানে ছত্তিশগড় কততম ভারতের রাজ্য হিসাবে তৈরি হয়? 26তম রাজ্য। তারপরে উত্তরাখণ্ড কততম রাজ্য? 27তম রাজ্য। অনেকটা জটিল প্রশ্ন দিয়েছে এটা। আর 3 ঝাড়খণ্ড 28তম রাজ্য, তেলেঙ্গানা 29তম রাজ্য, আর অসম মেঘালয়। অর্থাৎ অসম মেঘালয় কেন হলো? কারণ অসম থেকে মেঘালয় রাজ্য আলাদা হয়েছিল। ঠিক আছে, বেশ। এরপরে 27 নম্বর প্রশ্ন, গোয়া পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছিল কত সালে? 30 মে 1987। 1961 খ্রিস্টাব্দে পর্তুগিজ শাসন থেকে মুক্ত হওয়ার পর গোয়া ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে থাকে। পরবর্তীতে 1987 সালের 30 মে গোয়াকে পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়েছিল। 28, বিবৃতি ও যুক্তি যাচাই করে সঠিক উত্তরটি বের করতে হবে। বিবৃতি এ, হায়দ্রাবাদ রাজ্য 1948 সালে ভারতের সাথে একীভূত হয়। অবশ্যই ঠিক। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলি একীকরণের জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছিল। এটাও ঠিক হবে। ঠিক আছে, অর্থাৎ ব্যাখ্যাতে শুনে নাও যে সর্দার বল্লভভাই প্যাটেল অপারেশন পোলোর রূপায়ণের মধ্য দিয়ে 1948 সালে ভারত ভুক্তি করে হায়দ্রাবাদকে। তাই এখানে বিবৃতি আর যুক্তি যেটা দিয়েছে দুটোই সঠিক হবে। 29 নম্বর প্রশ্ন, এইখানে রাজনৈতিক দলের নাম দিয়েছে, তোমাকে বলতে হবে কোনটা জাতীয় দল। যে একটি জাতীয় দল কি হবে এখানে? ভারতীয় জাতীয় কংগ্রেস, আর বাদ বাকি সবগুলোই হবে আঞ্চলিক দল। যেমন AIDMK শিবসেনা এবং DMK হলো আঞ্চলিক রাজনৈতিক দল। ঠিক আছে। 30, স্তম্ভ এ স্তম্ভ বি মেলাতে হবে। এখানে ভারতের একটি আঞ্চলিক দল কি হবে? তেলুগু দেশম পার্টি। ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয় 1980 সালে। CPIM দলের শ্রমিক সংগঠনের নাম কি ছিল? CITUC। আর CPI দলের শ্রমিক সংগঠনের নাম AITUC। ঠিক আছে, বেশ। 31 নম্বর প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতাশীল দল কি হবে? এইখানে বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতাশীল দল বিজেপি। ঠিক আছে, এখন আর তৃণমূল কংগ্রেস হবে না। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, আর
সালে ক্ষমতাচ্যুত হয়ে যায়। 2026 সালে নতুন সরকার তৈরি হয়েছে, তার নাম বিজেপি। দলহীন গণতন্ত্র অচল উক্তিটি করেছেন কে? মরিস জনস। প্রখ্যাত রাজনৈতিক বিশেষজ্ঞ মরিস জনস আধুনিক প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থায় দলীয় ব্যবস্থার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেছিলেন যে দলীয় ব্যবস্থা বা দল ছাড়া গণতন্ত্র সম্পূর্ণ অচল। 33, ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 2024 সালে। এপ্রিল জুন মাসে ভারতের 28তম লোকসভা সাধারণ নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয়। 34, শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় কত সালে? 1987 সালে। ভারত শ্রীলঙ্কা চুক্তির অধীনে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আমলে গৃহযুদ্ধ নিরসন ও শান্তি বজায় রাখতে শ্রীলঙ্কায় ভারতীয় শান্তি বাহিনী পাঠানো হয়েছিল। 35, আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নয়, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত, বা তা হলো শান্তির পক্ষ। উক্তিটি কে করেছেন? জওহরলাল নেহেরু। তিনি যখন জোট নিরপেক্ষ নীতি ব্যাখ্যা করতে গেছিলেন তখনই বলেছিলেন। 36, 2024 সালে নেইবারহুড ফার্স্ট পলিসি নীতি কোন ভারতীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছিল? উত্তর হবে নরেন্দ্র মোদী। ভারত প্রতিবেশী দেশগুলির সাথে সুসম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক উন্নয়নকে অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নেইবারহুড ফার্স্ট পলিসি বা প্রতিবেশী প্রথম নীতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন। গুজরাল তত্ত্ব হল ড্যাশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিদেশ নীতি। উত্তর হবে ভারত। ভারতের সাবেকি প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল 1996-97 সালে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য একটি পররাষ্ট্রনীতি উপস্থাপন করেছিলেন, যা গুজরাল নীতি বা ডক্ট্রিন নামে। এর মানে কি? যে ভারত প্রত্যেকটা প্রতিবেশী দেশ আছে তাদেরকে সাহায্য করবে, কিন্তু কখনোই কোনো কিছু ভারত যে ভবিষ্যতে সাহায্য পাবে সেটা ভাববে না। অর্থাৎ ভারত শুধু দিয়েই যাবে সাহায্য, রিটার্নের আশা করবে না। এটাই ছিল গুজরাল নীতি। 38, সিটিবিটি, তারপরে পিটিবিটি, পোখরান 2 এগুলো পরমাণু নিয়ে তারিখ দিয়েছে, তোমাদের মেলাতে হবে। সিটিবিটি হবে 1 সি, ঠিক আছে, এটা হবে 1। তারপর পিটিবিটি হবে 2 ডি, আর পোখরান 1 হবে 1974 সালে, আর পোখরান 2 হবে 1998 সালে। ঠিক আছে, পোখরান ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা ছিল, আর পোখরান 2 ছিল ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা। 39, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা সাংকেতিক নাম কি ছিল? উত্তর হবে স্মাইলিং বুদ্ধ। 1974 8ই মে রাজস্থানের পোখরানে ভারতের প্রথম সফল ভূগর্ভে পারমাণবিক পরীক্ষাটি সম্পন্ন হয়। এর সাংকেতিক নাম রাখা হয়েছিল স্মাইলিং বুদ্ধ। 40, সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? উত্তর হবে সার্কের সচিবালয় আছে কাঠমান্ডুতে। 1987 সালে 16 জানুয়ারি নেপালে কাঠমান্ডুতে স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠিত হয়। তোমাদের 40টা প্রশ্ন হয়ে গেল। এরপরে পরের সেট নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।